প্রিয় দর্শক, আমরা নারী পুরুষের সমতার কথা বলি, প্রায়ই বলি, কিন্তু এটা কি কথার কথা? আমাদের এই যে ২৪-এর গণঅভ্যুত্থানে একেবারে সম্মুখ সারিতে ছিলেন নারীরা। সেই নারীদের অংশগ্রহণ, তাদের ভোটাধিকার, তাদের চাকরি, তাদের কর্মসংস্থান নিয়ে নানা কথা উঠছে। নারীরা ঘরের বাইরে আসতে পারবে কিনা সে কথা উঠছে। আমরা এই বিষয়টি নিয়ে হয়তো আলোচনা করব। আমি রেজানুর রহমান, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক প্রথম আলোর কূটনৈতিক প্রতিবেদক রাহিদ এজাজ। কেমন শুভ সকাল। ধন্যবাদ। না, ওই শুরুতেই বলছিলাম যে বিস্ময়কর একটি গণঅভ্যুত্থানে যেভাবে একেবারে সম্মুখ সারিতে নারীরা ছিলেন, তখন নারীদের প্রয়োজন হলো, তখন আমরা কেউ কোনো কথা বললাম না। কিন্তু এখন আজকে নারীদের নিয়ে অনেক কথা উঠছে। বিশেষ করে শিরোনাম যদি পড়ে শোনায়, আপনাদের পত্রিকা দৈনিক প্রথম আলোর প্রথম পাতা পুরোটাই নারীদের নিয়ে আজকে আছে। ৭৮ নারী প্রার্থীর অধিকাংশই উচ্চশিক্ষিত, কর্মজীবী, শতকরা ৬৫। দৈনিক প্রথম আলোর শিরোনাম, নারী প্রার্থীরা ছুটছেন পথে পথে, যাচ্ছেন ভোটারের দুয়ারে। দৈনিক যুগান্তর, সচেতনতা বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের, গণভোটে কেন এত বিতর্ক, জামায়াত আমিরের নামে পোস্ট নিয়ে তোলপাড়, ২৭-এ পা রাখল যুগান্তর, মুক্তিযুদ্ধের চেতনা ও জুলাই আকাঙ্ক্ষা পূরণের প্রত্যয়। দৈনিক সমকাল, সহিংসতার উচ্চ ঝুঁকিতে ১৩ সংসদীয় আসন, রমজানের ভোগ্যপণ্য নিয়ে আটকা ৩৫ জাহাজ, ভোটের পর নতুন সরকার, বিভ্রান্তি ১৮০ কার্যদিবসে। কালের কণ্ঠের শিরোনাম, ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়ে তুলতে হবে, বিদ্রোহীতে কঠোর বিএনপি, কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর। বাংলাদেশ প্রতিদিন, ইশতেহার চূড়ান্ত দুই দলের, নারী ভোটারদের হাতেই মসনদের চাবি। মানবজমিনের শিরোনাম, বিনিদ্র ছুটে চলা তারেক রহমানের ক্লান্তিহীন ডাক্তার শফিক, আমিরের এক্সপোস্ট নিয়ে তীব্র প্রতিক্রিয়া। আমার দেশ, ডাক্তার শফিকের কথিত পোস্টে তোলপাড়। আমাদের সময় শিরোনাম, চমক দেখাতে পারেন তরুণ প্রার্থীরা। আজকের পত্রিকার শিরোনাম, খুলনায় বিএনপি ভুগতে পারে বিদ্রোহীতে, চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা, কর্মবিরতি বেড়েছে। বাংলাবাজার পত্রিকা, কর্মজীবী নারীদের বিষয়ে পোস্ট নিয়ে তোলপাড়। কালবেলার শিরোনাম, প্রাথমিকে ফিরছে পরীক্ষা, বদল আসছে মূল্যায়নে, দক্ষিণের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রূপরেখা দেবেন তারেক রহমান। দৈনিক সংগ্রাম, মাওলানা রেজাউল করিমের কবরের পাশে অঝরে কাঁদলেন আমিরে জামায়াত। রূপালী বাংলাদেশ, ঋণের ফাঁদে অন্তর্বর্তী সরকার, মৃত শিল্পনগরীতে প্রাণ সঞ্চারের অপেক্ষা। দৈনিক সময়ের আলো, যুক্তরাষ্ট্রের চাপে নির্বাচনের আগেই বাণিজ্য চুক্তি, ১,০০০ কোটির গণভোটে কেন এত ধোঁয়াশা, শহীদ মিনার হয়ে ওঠে সাহসের অনুপ্রেরণা। ইনকিলাব, ভুল করার সুযোগ নেই বিএনপির, স্থবির সুশাসন, চট্টগ্রাম বন্দর, তারেক রহমানকে দেখতে উন্মুখ পটুয়াখালীবাসী। রাহিদ, আপনাকে প্রথমেই যে কথাটি বলেছিলাম যে নারীদের নিয়ে যে এখন যে কথাবার্তা বলা হচ্ছে, নারীর অবস্থান নিয়ে বিতর্ক উঠেছে, বিশেষ করে জামায়াত আমিরের একটি বক্তব্য কেন্দ্র করে। যদিও জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটি আমিরের বক্তব্য না, হ্যাক হয়েছিল তার এক্স হ্যান্ডেল। এর বিপরীতে কথা উঠেছে যে ৭-৮ ঘন্টা পরে কেন এই বিতর্কটা, তারা কেন অত সজাগ হলেন। আর আপনাদের পত্রিকাতেই আছে, ৭৮% নারী প্রার্থীর অধিকাংশরাই উচ্চশিক্ষিত, কর্মজীবী। তাহলে জামায়াতের আমিরের কথা যদি সত্যি হয়, তাহলে তো কর্মজীবী নারীরা কর্ম করতে পারবেন না। ধন্যবাদ। আলোচনার যে বিষয়টা সামনে নিয়ে এসেছেন, আপনি জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ টেনেছেন। আপনি বলছিলেন যে প্রথম আলোর প্রথম পাতার অর্ধেকটা জুড়ে, অর্ধেকটা জুড়েই নারীদের নিয়ে আজকে নানা রকম খবর ছাপা হয়েছে। আবার আমি যদি বাংলাদেশ প্রতিদিনের একটা শিরোনামের দিকে আপনার মনোযোগ দৃষ্টি আকর্ষণ করি, নিশ্চয়ই খেয়াল আছে ডান দিকে, বোধহয় আমি ভুল না করলে সম্ভবত একটা মন্তব্য প্রতিবেদন, নারী ভোটারদের হাতে মসনদের চাবি। এবং যে প্রসঙ্গ আপনি অবতারণা করেছিলেন, শুরুতে বললাম যে আমরা যে অভ্যুত্থানের কথা বলি, সেখানে অভ্যুত্থানে সেটি ছাত্র হোক, কর্মজীবী নারী হোক, মা হোক, সবাই সামনের সারিতেই তারা ছিলেন। এবং আমরা গত ৫ আগস্ট ২০২৪-এর পর এই পর্যন্ত যেখানটা দাঁড়িয়ে আছি, মোরলেস যেটা দেখছি, আমি যদি ভোটারের হিসাব বলি, +- ৬ কোটির আশপাশে আছে। তার মানে বিপুল সংখ্যক হচ্ছে নারী। এবং
বাংলাদেশ প্রতিদিনের যে বিশ্লেষণের প্রসঙ্গ আমি অবতারণা করলাম তা দেখেও ওটার সাথে মিলে যায়। আর আমরা তো জানি গত 17 মাসের বেশি সময় জুড়েই, যেটা রাজনৈতিক পরিসরের আলোচনা এবং জামাতকে নিয়ে আলোচনা, যে তারা বাড়িতে বাড়িতে গিয়ে ভোটারদের কাছে পৌঁছাচ্ছেন, আকুতি জানাচ্ছেন, অনুরোধ করছেন। এই যে রিচ আউট, তার মানে নারী ভোটাররা একটা বড় এবং মূল ফ্যাক্টর হবেন, তাতে কোনো সন্দেহ নেই। এমন একটা প্রেক্ষাপটের মধ্যে বসে যে হ্যাকের প্রসঙ্গটা আসলো, কর্মজীবী নারী, তাদের নিয়ে ওনার মন্তব্য, এবং আমি একটু আগে অনুষ্ঠানে আসার আগে জামাতের ব্যাখ্যাটা দেখছিলাম যে হ্যাক কিভাবে হয়েছে, তারা কিভাবে সামাল দিয়েছে। আবার ধরুন সর্বশেষ জামাতের আমির যে বক্তব্যটা দিচ্ছেন, যে যারা মা বোনদের নিজের মা হিসেবে সম্মান করতে জানে তারাই পারবে আগামীর বাংলাদেশ করে নিতে। কিন্তু সাথে এই যে এই বিষয়টা আসছি, রাজনীতির মাঠে এই ধরনের পাল্টাপাল্টি বক্তব্য নতুন নয়। এবং এবার আমরা যদি দেখি, আমার চেয়ে আপনি আরও বেশি ভালো বলতে পারবেন, আমার সংখ্যায় অনেকগুলো বেশি নির্বাচন আপনি নিজে সাংবাদিক হিসেবে দেখেছেন, ছাত্র সময়ে তো দেখেছেন বটেই। এত কম সময়ে এমন একটা কি বলবো, খুব রোলার কোস্টারের মতো এক ধরনের ক্যাম্পেইন চলছে দুইজনেরই। আমি যদি দুটা দল বলি, বিএনপি এবং জামাত, তাদের শীর্ষ নেতৃবৃন্দ যেভাবে রাত দিন চষে বেড়াচ্ছেন, এবং আক্রমণের তোপও যদি বলি সেটা পাল্টাপাল্টি, সেটাও কিন্তু কম নয়। আপনি এক পক্ষ দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, অন্য পক্ষ বলছেন যে পেট থেকে বের করে আনবেন। এই যে কথার লড়াই, এগুলোর পাশাপাশি হঠাৎ করে আমাকে যদি বলেন যে হ্যাকের প্রসঙ্গটা আসলো, কর্মজীবী নারী মন্তব্য, এইগুলো কিন্তু চমকে দেওয়ার মতো। এবং একটু পিছনে যদি আপনাকে নিয়ে যাই, কয়েকদিন আগে আল জাজিরাতে জামাতের আমি শীর্ষ পদে কোনো দিনই নারী থাকবে না, তো এই জায়গায় ওনাদের জামাতের যে অবস্থান সেটি কিন্তু দুঃখিত, সেটি কিন্তু খুব পরিষ্কার। এবং কালকে একটা আলোচনায়, আমি একটা কর্মশালায় ছিলাম, সেখানে প্রশ্নটা এসছে, আপনি ইনক্লুসিভিটির কথা বলছেন, অর্থাৎ সবাইকে নিয়ে অংশীদারমূলক সমান অধিকারের কথা বলছেন। তো সেই সমান অধিকারের কথা বলে আপনি একজন কৃষ্ণ নন্দীকে খুলনায় নমিনেট করে কি আপনার সেই ইনক্লুসিভিটির প্রমাণ হয় কি না, প্রথম প্রশ্ন আপনার। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি যখন কথাটা বলছেন যে আপনি ইনক্লুসিভ হবেন, আবার নারী নেতৃত্বের ব্যাপারে আপনার অবস্থান, তাহলে দুটো তো সাংঘর্ষিক হলো। এমন একটা কনটেক্সটে গত কয়েকদিন ধরেই কিন্তু আল জাজিরের এই আলোচনাগুলো নিয়ে, যেহেতু জামাতের শীর্ষ নেতা এটা বলেছেন, খুব সহজে স্বাভাবিকভাবে বিএনপির জন্য একটা বড় অস্ত্র হয়ে গেছে। কারণ চোখটা যখন আমার নারী ভোটারের দিকে, তাহলে এটা থেকে এই ন্যারেটিভটাকে তো তারা ইউজ করে এটা দেখাতে পারবে, দেখুন আপনাদের কাছে আসছে, আপনাদের কাছে গেছে, কিন্তু দলটির অবস্থান হচ্ছে এই, তাহলে সেই দলকে আপনি ভোট দিবেন কিনা। এমন একটা কনটেক্সটের মধ্যে নতুন করে বিতর্কটা আসলো কর্মজীবী নারী নিয়ে, এবং আমরা দেখেছি দেশ জুড়ে এটা নিয়ে বিক্ষোভ হয়েছে, প্রতিবাদ হয়েছে। তো যেটাই হোক না কেন, আমরা এই অনুষ্ঠানে আপনার সাথে আমার অনেকবার কথা হয়েছে এই বিষয়গুলো নিয়ে, যে পরিবর্তনগুলো হয়েছিল, পরিবর্তনটার মূল নির্যাস বা স্পিরিট যেখানে ছিল সেখান থেকে আমরা সরে যাচ্ছি কিনা, এই জিনিসগুলো কিন্তু আমি জুলাই অভ্যুত্থানের কথা বলছি। সে অভ্যুত্থানে যেমন ফেসিবাদের পতনের কথা বলছিলাম, মত প্রকাশের স্বাধীনতার কথা বলা হচ্ছিল, বৈষম্য বিলোপের কথা হচ্ছিল, ইনক্লুসিভিটির কথা বলা হচ্ছিল। সেই সময় নারীদের উপর এইরকম বৈষম্য তার কথা বলা হয়নি। বৈষম্যটা অনেক ব্রডার। এবং আপনি যদি দেখেন 22-23 যে বিএনপির আন্দোলনের চাইতে পরের এই কোটা বিরোধী আন্দোলন কেন সকল শ্রেণী পেশার মতের বয়সের মানুষকে কানেক্ট করলো হচ্ছে এই যে বৈষম্য ব্রডার একটা এজেন্ডা। সেই বৈষম্যের মধ্যে কর্মসংস্থান হতে পারে, সেই বৈষম্যের মধ্যে চিন্তার মত বলুন, বৈষম্যর মধ্যে আপনার লিঙ্গর ইস্যুটা ছিল, সবগুলো ইস্যু ছিল বলেই সেটা সব মানুষকে কানেক্ট করতে পেরেছিল, যেটা একটা দলের আন্দোলনে ততটা কানেক্ট করতে পারেনি। এবং এটাই তো বাস্তব, এটা তো প্রমাণ হয়েছে। তো যেই স্পিরিট নিয়ে আন্দোলন সংগ্রামটা বাংলাদেশে হয়েছিল, এবং বাংলাদেশের এই আন্দোলনটাকে অনেকে মডেল হিসেবে দেখাচ্ছিল, এবং আপনার আবু সাইদ প্রতীক হয়ে গিয়েছিল। তো সেই জায়গা থেকে আমরা সরে আসছি কিনা, এগুলা কিন্তু গত 16-17 মাসে আমরা নানান আলোচনা করেছি। ছোট্ট করে আপনাকে একটা বিষয় বলতে চাই, যেমন জামায়াতের প্রেস উইং থেকে যখন এই ব্যাখ্যাটা দেওয়া হলো, সেই সময় জামায়াতের একজন নারী নেত্রী দাঁড়িয়ে বললেন যে পুরুষ হলো নারীর পরিচালক,
আমাদের এটা মানতে হবে, আমরা এটা মেনে নিয়েছি। তো উনি মানলেন, বাংলাদেশের সমস্ত নারীকে এই কথা মানলেন না, এটা তো উনি দলীয় অবস্থান থেকে বলছেন। উনি কিন্তু খুব কনসিস্টেন্ট। আপনি যদি উনার অবস্থানের সাথে আমিরের অবস্থানের মেলান, একেবারে কনসিস্টেন্ট। কারণ ধরা যাক আপনি আমার দলের নেতা, আপনি সুপ্রিম লিডার, শীর্ষ নেতা, আপনি যেটা বলবেন এটা অনেকটা এলানের মতো। ওই এলানের বাইরে যাওয়ার, ওই সারমনের বাইরে যাওয়ার আমি যতক্ষণ পর্যন্ত আপনার নেতৃত্ব মেনে দলটা করছি, যদি আমি আপনার দল থেকে সরে যাই আমি সেখানে ভিন্ন মত দিতে পারি, মত পার্থক্য প্রকাশ করতে পারি, কিন্তু যতক্ষণ আমি আপনার নেতৃত্ব মেনে দলটা করছি আমাকে সেই জায়গায় থেকেই করতে হবে। বিষয়টা খুব পরিষ্কার। তাহলে একটু ছোট্ট করে একটা প্রশ্ন করি, আর তো মাত্র 10 দিন। জি, তো পরিবেশটা কেমন দেখছেন? বিশেষ করে চট্টগ্রামে কিন্তু একটা কর্মবিরতি চলছে এবং আন্দোলন চলছে। কোনো নির্বাচনের আগে বোধ করি কোথাও এরকম দেশের ইতিহাসে কোথাও নির্বাচনের আগে এরকম আগে কোথাও আন্দোলন হয় এটা না, এরকম হয়নি। কালকে না গত 2-1 দিন ধরে এরকম আলোচনা হচ্ছিল, ধরেন ছোট পরিসরে, যে নির্বাচন কমিশনের সক্ষমতা সামর্থ্য নিয়ে। যেমন সকালবেলা আমি আসতে আসতেই রাস্তায় হাতিঝিলের মুখে আটকে গেছিলাম, সেখানে দেখলাম একটা ফেস্টুন, রঙিন ফেস্টুন কিন্তু ব্যবহার করার সুযোগ নাই। আচ্ছা, তারপর আচরণবিধি হরহামাশা ভাঙা হচ্ছে, যে যেভাবে পারছে। এক পক্ষ অন্য পক্ষকে এমনভাবে গালিগালাজ করছে, সেটা আরপিও বলুন, ক্রিমিনাল প্রসিডিউর অ্যাক্ট বলুন, সেটা লঙ্ঘন হচ্ছে। সেখানে তো ব্যবস্থা নিতে দেখছি না। আপনি যে পরিবেশের কথা বলেন, অনেকেই বলছিলেন একটা আলোচনায় যে যাই হোক, এটা এখন তো ভাষার মাস, সেই আলোচনা তো নাই অলরেডি, কিন্তু ভাষার মাসে যে ভাষার জন্য আমরা আন্দোলন করেছিলাম, এত কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার হচ্ছে, তাতে মনে হয় না যে আন্দোলন করতে হয়েছিল। আপনি কাগজগুলো দেখুন, ফেব্রুয়ারি মাস এলে এটা একটা বাংলাদেশের নিয়ম, অনেকটা নিয়মে পরিণত হয়ে গেছিল। ডান দিকে একটা কলাম ছেড়ে দেওয়া হয়তো ভাষার মাস বলে। কাগজগুলো উল্টে দেখুন, কাগজগুলোতে নেই। এবং যে ভাষায় আমরা আজকাল কথা বলি এবং আপনি আক্রমণ করবেন, ভাষাটাকে বিকৃত করবেন, এরকম একটা চর্চা হয়ে গেছে। আমি তো এটা মনে করি ভাষার জন্য রক্ত দিয়েছি। ইউনেস্কো আন্তর্জাতিকভাবে আমাদের এই গৌরবের স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু পাশাপাশি রিজানুর ভাই, এটাও ঠিক, ভাষা কিন্তু বহতা নদীর মতো। আচ্ছা না, একটা বিষয় বলি। আচ্ছা, এটা কি সরকার বলে দিয়েছিল যে না এই ভাষার মাসে এই কলামটি থাকবে না? বলে দিয়েছে? কেউ বলে দেয়নি। তাহলে এটা তো বলে দেওয়ার কিছু নাই। সময়, এটা সময় চাহিদা, এটাই তো আপনার পরিচয়, এই জিনিসটাই তো আপনি করবেন, এটা বলে দেওয়ার তো কিছু নেই। আমি বলতে চাই যে সরকারকে বাধা দিয়েছিল যে না এর কলামটা করা যাবে না এবার। এক্স্যাক্টলি। তো জিনিসটা তো খুব পরিষ্কার, যেটা বলছিলাম যে বহতা নদীর মতো, নদীতে বাদ দিলে সেটা যে পার ভাঙে ছাপিয়ে যায়, তো সেই নদীটাকে নদীটার মতো করেই আপনি চলতে দিন, বইতে দিন, সেটা দেওয়াটাই তো বাঞ্ছনীয়। ভোটের পর নতুন সরকার বিভ্রান্তি, 180 কার্য দিবসের কথা এখানে বলা হচ্ছে। দৈনিক সমকাল একটা খবর এসছে এরকম। তো অনুষ্ঠান শুরুর আগে আমরা বলছিলাম যে ভোটের পর নতুন সরকার নিয়ে বলা হচ্ছে। দেখুন, এটা যদি পরিষ্কার করে বলি, প্রথমে খবরটা শিরোনাম দেখে একটা ধাক্কা লাগে যে সংসদ নির্বাচন হবে, তারপরে তো আবার এই কথাও বলা হচ্ছে এই রিপোর্টে এই সময় পর্যন্ত অন্তর্বর্তী সরকার থাকবে। মানে মজার ঘটনা, সকালবেলা যখন খবরটার শিরোনামে গেলেই ধাক্কা দেয়, তখন মনে হলো যে না, আমি তো একটা ইলেকশন নিয়ে ভাবছি। ইলেকশন তো হচ্ছে দুটো, একটা গণভোট, একটা সংসদ নির্বাচন। তো সে জায়গায় পরিষ্কার করে বলা আছে, দেখুন, ওই হাবর জয়ী হলে আপনার সংবিধান সংস্কার পরিষদ একই সঙ্গে দায়িত্ব পালন করবে। তো সংবিধান সংস্কার পরিষদ তো অন্তর্বর্তী সরকারের অধীনেই আছে এবং তাদের সেটা পরিচালিত হওয়ার কথা। তো এখন ধরেন এটা নিয়ে মানে অনেকটা কি বলবে, ইন্টারপ্রিটেটিভ একটা রিপোর্ট। তো খুব এক বিভ্রান্তি কিন্তু এই জায়গাটায় তৈরি হয়েছে বলে আছে। এবং কালকে একটা অনুষ্ঠানে আপনি নিশ্চয়ই দেখেছেন খবরটা, পররাষ্ট্র উপদেষ্টাকে গণভোট নিয়ে প্রশ্ন করা হয়েছিল। আওয়ামী লীগের নেতাকর্মী ভারতে অবস্থান করে গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তো সরকার ঠিকভাবে ইলেকশনটা নামাতে পারবে কিনা। ওনার খুব স্পষ্ট উত্তর ছিল যে জামাত, এনসিপি সহ কয়েকটা দল শুরু থেকে গণভোটের পক্ষে বলছে। বিএনপির কেউ তৃণমূলে খুব জোরে সোরে না বলছিল। আবার মিড লেভেল বা উপরের দিকে যারা আছেন তারা কিন্তু হ্যাঁ বলছিলেন। কিন্তু ওই যে
হ্যাঁ বলার কণ্ঠটা খুব জোর পাচ্ছিল না, কিন্তু দুদিন আগে তারেক রহমান বলার পর জিনিসটা ক্লিয়ার হয়ে গেল যে না, বিএনপি হ্যাঁর পক্ষে। যদি আবারও এনসিপির কিছু নেতা সহ কিংবা জামাতের নেতা তারা কিন্তু বলছে যে ওনার হাকে নিয়ে প্রশ্ন করছেন যে মুখে হা বললো মনে তার হা নেই, ইত্যাদি ইত্যাদি। ওই যে একটু আগে বলছিলাম পলিটিক্যাল রেটরিকগুলো। তো এই জায়গাতে উনি যেই পররাষ্ট্র উপদেষ্টার রেফারেন্স আমি আনতে চাচ্ছি, উনি গণভোট প্রসঙ্গেই একটা কথা কিন্তু পরিষ্কার বললেন, যেটা আমার কাছে খুব প্র্যাকটিক্যাল মনে হচ্ছে, যে গণভোট যে 4টা ইস্যু নিয়ে আপনার হ্যাঁ বা নার পক্ষে মত দিতে বলা হয়েছে, ওইটা অতটা পড়ে মানুষ কিন্তু ভোট দেবে না, দেওয়ার সম্ভাবনা সুযোগও নেই, এবং এটাই বাস্তব। তাহলে জিনিসটা কি, জিনিসটা হবে পার্টি লাইনে, পার্টি যেভাবে পার্টি যা বলবে, পার্টি যদি হ্যাঁ পক্ষে বলে হ্যাঁ করে এক্স্যাক্টলি, আপনার দল যদি বলে তুমি হ্যাঁতে ভোট দাও, তাহলে আমি হ্যাঁতে ভোট দিব। অত পড়ার দরকার না, পড়ে বুঝে, কারণ পড়লে তো তার মনে আরো একটা প্রশ্ন জাগতে পারে। তো ওই প্রশ্নের উত্তর তো আপনার পোলিং বুথে গিয়ে তার উত্তর পাবে না। তো জিনিসটা ওইখানে পরিষ্কার। কাজে আপনি যেটা বলছিলেন এই সমকালের এই রিপোর্ট প্রতিবেদন নিয়ে আমরা আলোচনা করছি, বিভ্রান্তি, এটা আসলে একটা সকালবেলা আমার কাছে বিরাট একটা ধাক্কা। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা একটা বিভ্রান্তির কথা বলে অনুষ্ঠানটা শেষ করতে চাই। এই বিভ্রান্তির অবসানটা খুবই জরুরি এবং স্পষ্ট হওয়া খুবই জরুরি। ভালো থাকবেন, খোদা হাফেজ।